বাদশা নামদার, হুমায়ুন আহমেদ, পর্ব 15। মির্জা কামরান লাহোর যাত্রা করবেন। জ্যোতিষী শুভক্ষণ ঠিক করে দিয়েছে। ফজরের নামাজের পরপরই যাত্রা শুরু করতে হবে। পরের শুভক্ষণ মধ্য নিশা। মির্জা কামরান প্রথম শুভক্ষণ বেছেছেন। কান্দাহারের রাজমহিষীরা সবাই যাবেন। কান্দাহারে থাকবেন আসকারি মির্জা। যাত্রা শুরুর আগে মির্জা কামরান তার মা গুলরুখ বেগমের কাছে গেলেন দোয়া নেওয়ার জন্য। গুলরুখ বেগম লাহোর যেতে অস্বীকৃতি জানিয়েছেন। মির্জা কামরান মার কাছ থেকে বিদায় নিলেন। গুলরুখ বেগম বললেন, আমি মা হিসেবে তোমার মঙ্গল কামনা করছি। যাত্রা শুভ হোক। আমার কিছু প্রশ্ন আছে। বলুন, কি প্রশ্ন? তুমি নাকি তোমার বড় ভাই হুমায়ুনের বিরুদ্ধে অস্ত্র হাতে নেবে, তাকে ধরিয়ে দেবে শেরশার হাতে। কোথায় শুনলেন এমন কথা? গুলরুখ বেগম বললেন, দরবারের সব কথাই অন্তপুরে আসে। অতীতেও এসেছে, ভবিষ্যতেও আসবে। এখন আমার প্রশ্নের জবাব দাও। মির্জা কামরান বললেন, আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। তার আগে আমার 4টি প্রশ্ন আছে। আপনাকে দীর্ঘ জবাব দিতে হবে না। দীর্ঘ জবাব শোনার মতো সময় আমার হাতে নেই। শুধু হ্যাঁ কিংবা না বলবেন। প্রথম প্রশ্ন, রাজ্যহারা হুমায়ুন কি এখন বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন? হ্যাঁ। তার সঙ্গী সাথীরা একে একে সরে পড়ছে। সৈন্যবাহিনীর প্রায় সবাই তাকে ত্যাগ করেছে। হ্যাঁ নাকি না? হ্যাঁ। তৃতীয় প্রশ্ন, রাজ্যহারা হুমায়ুনের কি এখন কোনো ভবিষ্যৎ আছে? গুলরুখ বেগম জবাব দিলেন না। মির্জা কামরান বললেন, আপনি জবাব দেননি, কাজেই ধরে নিলাম এই প্রশ্নের উত্তরও হ্যাঁ। চতুর্থ এবং শেষ প্রশ্ন, আপনি কি চান আপনার মহান স্বামী যে মোগল রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন তা টিকে থাকুক? হ্যাঁ। তাহলে আমি যা করছি তার বিকল্প নেই। আমি লাহোরে শক্তি সংগ্রহ করব। তুমি তোমার বড় ভাইয়ের পাশে দাঁড়াবে না? মির্জা কামরান বললেন, অন্যের দুর্ভাগ্যের সঙ্গে আমি নিজেকে জড়াবো না। এই ভাই তোমার প্রতি যে মমতা দেখিয়েছে তা তুমি বিস্মরণ হয়েছ? মমতা দুর্বলের অস্ত্র, আমি দুর্বল না। গুলরুখ বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, এর অর্থ কি এই যে তুমি তোমার ভাইকে শত্রুর হাতে তুলে দেবে? মির্জা কামরান চুপ করে রইলেন। গুলরুখ বেগম কঠিন গলায় বললেন, মা হিসাবে তোমার কাছে আমার একটাই অনুরোধ, ভাইকে শেরশার হাতে তুলে দেওয়ার আগে তুমি নিজ হাতে তাকে হত্যা করবে। তোমার প্রতি সে যে মমতা এবং ভালোবাসা দেখিয়েছে এটা হবে তার পুরস্কার। মেয়েলি কথাবার্তা শোনার সময় আমার নেই মা। তোমার ভাই কিন্তু শুনত। শুনে শুনেই তো আজ তার এই অবস্থা। শিয়ালের মতো সে ঘুরে বেড়াচ্ছে, তাকে তাড়া করছে শিকারী কুকুর। তার মতো শিয়াল হতে পারা মহা সৌভাগ্যের ব্যাপার। আচ্ছা, তুমি রওনা হও, তোমাকে দেরি করিয়ে দিলাম। হুমায়ুন আছেন সিন্ধুর নাদান দুর্গে। এই দুর্গের প্রধান উসি বেগ দুর্গ হুমায়ুনের হাতে ছেড়ে দিয়েছেন। তিনি তার সৈন্যবাহিনী নিয়ে দুর্গের বাইরে অবস্থান নিয়েছেন।
উসি বেগমের উদ্দেশ্য পরিষ্কার না। এটা কি কৌশলে হুমায়ুনকে বন্দির চেষ্টা? হুমায়ুন দুর্গে বন্দী থাকবেন, শেরশাহর কাছে খবর যাবে, বিশাল পুরস্কারের বিনিময়ে উসি বেগ হুমায়ুনকে তুলে দেবেন শেরশাহর হাতে। হামিদা বানু দুর্গের একটি কক্ষে বিশ্রাম নিচ্ছেন। এই বিশ্রাম তার প্রয়োজন ছিল। এই মুহূর্তে তিনি ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না। তার শরীর খুবই খারাপ করেছে, গায়ে প্রবল জ্বর, সেবা করার কেউ নেই। বৈরাম খাঁর হাতে এখন সৈন্য সংখ্যা মাত্র 900। তবে এরা সবাই সুশিক্ষিত। 100 তীরন্দাজ আছে যাদের নিশানা অব্যর্থ। বৈরাম খাঁ দুর্গ প্রাচীরের বিশেষ বিশেষ জায়গায় তাদের বসিয়ে দিয়েছেন। ঘোড়সওয়ার বাহিনী দুর্গের মূল ফটকের কাছে রাখা হয়েছে। পাথরের তৈরি দুর্গ, হালকা কামান দেগেও কিছু করা যাবে না। উসি বেগমের সঙ্গে বৈরাম খাঁ বৈঠকে বসেছেন। উসি বেগমের উদ্দেশ্য যদি ধরা যায়, উসি বেগম বারবারই বলছেন, আমি একজন বিপদগ্রস্ত রাজ্যহারা মানুষকে সাহায্য করছি, এর বেশি কিছু না। বৈরাম খাঁ বললেন, বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করতে দেখা যায়, কিন্তু রাজ্যহারা মানুষকে কেউ সাহায্য করে না। উসি বেগ বললেন, কেউ করে না তা ঠিক না, আমি তো করছি। আপনি কি পুরস্কারের আশায় এই কাজ করছেন? না, ভালো কাজ পুরস্কারের লোভে কেউ করে না। বৈরাম খাঁ বললেন, আপনার মহানুভবতায় আমি মুগ্ধ। কোন এক শুভক্ষণে সম্রাট হুমায়ুন নিশ্চয়ই আপনাকে পুরস্কৃত করবেন। আপনারা যতদিন ইচ্ছাই দুর্গে থাকবেন। দুর্গে রসদ নেই, পানি নেই, আমি ব্যবস্থা করছি। হাম্মামখানায় কিছু পানি আছে, তাতে আজকে রাতটা চলবে। ভোর হোক, সব ব্যবস্থা হবে। আল্লাহ পাক আপনার মঙ্গল করুন। হাম্মামখানায় পানি পাওয়া গেল না। হাম্মামখানার কল খোলা, সব পানি বের হয়ে গেছে। দুর্গের রসদ ঘর শূন্য। এক দানা চাল বা গম পাওয়া গেল না। বৈরাম খাঁ প্রমাদ গুনলেন। তিনি নিশ্চিত উসি বেগের উদ্দেশ্য ভালো না। ভোরবেলা রসদ বা পানি কোনোটাই এলো না। পানি শূন্য অবস্থায় সারা দিন কাটল। জহর আফতাবচির সংগ্রহে 2 মশক পানি আছে। হুমায়ুনের প্রয়োজন মিটবে, কিন্তু অন্যদের কি হবে? বৈরাম খাঁ উসি বেগের সঙ্গে বিশেষ বৈঠকের ব্যবস্থা করলেন। উসি বেগ দুর্গের ভেতরে আসতে রাজি হলেন না। বৈঠক হবে উসি বেগের তাঁবুতে। বৈরাম খাঁ তাতেই রাজি। নিরস্ত্র অবস্থায় তিনি উসি বেগের তাঁবুতে ঢুকলেন। তাদের কথোপকথন। বৈরাম খাঁ, সম্রাট পত্নী হামিদা বানু সন্তান সম্ভবা। তিনি অসুস্থ, প্রবল জ্বরে কাতর। উসি বেগ, শুনে দুঃখিত হলাম। আমার সঙ্গে কোনো চিকিৎসক নেই, থাকলে পাঠিয়ে দিতাম। বৈরাম খাঁ, দুর্গে পানি নেই, খাবার নেই। উসি বেগ, আমি এই বিষয়ে কিছু করতে পারছি না, চেষ্টা করেও সংগ্রহ করতে পারি নাই। আমাদেরও খাদ্য পানির সংকট। বৈরাম খাঁ, বাদশাহ হুমায়ুন আপনার কাছে একটা প্রস্তাব উপস্থিত করতে আমাকে বলেছেন। তিনি নিজ পত্নীর অবস্থা দেখেই এমন একটা প্রস্তাব করেছেন। উসি বেগ, বলুন কি প্রস্তাব? বৈরাম খাঁ, উনার সঙ্গে একটি বহু মূল্যবান রত্ন আছে। রত্নটি আপনি উপহার হিসাবে পাবেন। উসি বেগ, রত্নটির নাম কি কোহিনূর? বৈরাম খাঁ, হ্যাঁ, কোহিনূর। আপনি খোঁজ খবর ভালোই রাখেন। দুর্গ প্রধান না হয়ে আপনার রাজ্য প্রধান হওয়া উচিত ছিল। যাই হোক, সম্রাটের একটি শর্ত আছে। উসি বেগ,
শর্ত দেওয়ার মতো অবস্থায় আপনার সম্রাট নেই, তারপরেও শুনি। বৈরাম খাঁ, আপনি আমাদের সিন্ধু নদ পার হওয়ার ব্যবস্থা করে দেবেন, পানি এবং রসদ সংগ্রহ করবেন। উসি বেগ, কোহিনূর কখন পাব? বৈরাম খাঁ, পানি এবং রসদ নিয়ে আপনার লোকজন ঢুকবে, তাদের সঙ্গে আপনিও দুর্গে ঢুকবেন। তখনই আপনার হাতে কোহিনূর দিয়ে দেওয়া হবে। আপনি কি রত্ন চেনেন? উসি বেগ, না। বৈরাম খাঁ, তাহলে কি করে বুঝবেন এটি মহামূল্যবান কোহিনূর? উসি বেগ, আমার এখানে একজন রত্ন ব্যবসায়ী আছেন, সে চিনবে। বৈরাম খাঁ, আপনি তাহলে আগে থেকেই প্রস্তুত? কোহিনূরের জন্য এই কাণ্ড করছেন? উসি বেগ, আপনার অনুমান সঠিক। কোহিনূর আগে আমার হাতে পৌঁছাতে হবে। পানি এবং রসদ পাথর হাতে পাওয়ার পর সরবরাহ করা হবে। বৈরাম খাঁ, পাথর আপনি নিজে নেবেন নাকি আমাকে নিয়ে আসতে হবে? উসি বেগ, আপনি নিয়ে আসবেন। রত্ন ব্যবসায়ী আপনার সঙ্গে যাবে, সে রত্ন ঠিক আছে কিনা দেখে নেবে। বৈরাম খাঁ, রত্ন ব্যবসায়ীকে আমার সঙ্গে দিন, আমি পাথর নিয়ে ফিরছি। আমাকে কিছু সময় দিতে হবে। কোহিনূর বিশেষ জায়গায় লুকানো, খুঁজে বের করতে সময় নেবে। এর মধ্যে আপনি পানি এবং রসদের ব্যবস্থা করুন। উসি বেগ, বিলম্ব হলে সমস্যা নেই। রত্ন বণিকের নাম মহাবীর। সে জাতিতে জৈন, পরম অহিংস। মুখে নাকে পাতলা কাপড় পরে রাখে, যেন মশা মাছি নাকে মুখে ঢুকে মারা না যায়। মাটির দিকে তাকিয়ে হাঁটে, যেন পায়ের নিচে পড়ে পিঁপড়া মারা না যায়। রত্ন বণিককে দুর্গে ঢুকিয়ে দুর্গের দরজা বন্ধ করে দেওয়া হলো। বৈরাম খাঁ বললেন, আমরা যে মহা বিপদে পড়েছি তা কি বুঝতে পারছেন? মহাবীর বলল, আমি ব্যবসায়ী মানুষ, এইসব কিছু বুঝি না। কোহিনূর আমাকে দেখাবেন, আমি বলবো আসল জিনিস কিংবা নকল। আমার কাজ শেষ। বৈরাম খাঁ বললেন, আপনি মন দিয়ে আমার কথা শুনুন। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো আহত ব্যাঘ্র। আমি আহত ব্যাঘ্র। খাঁ সাহেব, গেট খুলে দেন। আমি অহিংস মানুষ, পিঁপড়া পর্যন্ত মারি না। আপনাকে পিঁপড়া মারতে হবে না, খামাখা পিঁপড়া কেন মারবেন? আপনি দেখবেন আমরা কি করে মানুষ মারি। খাঁ সাহেব, গেট খুলে দেন। এক্ষুনি গেট খুলে দেব। আমরা দুজন গেট দিয়ে বের হব। আমার হাতে থাকবে রেশমি রুমালের ভেতর এক খণ্ড সাদা পাথর। আমি রুমাল উঁচু করে উসি বেগের তাঁবুর দিকে এগোতে থাকব। উসি বেগ তাঁবু থেকে ছুটে আসবে, আর তখনই আমার তীরন্দাজরা তাকে মারবে। উসি বেগের মৃত্যু বিষয় নিশ্চিত হওয়ার পর আমার ঘোড়সওয়ার বাহিনী বের হবে। কিছুক্ষণ যুদ্ধ হবে, আপনি মানুষের মৃত্যু দেখবেন। হতভম্ব মহাবীর বলল, আপনার লোক যখন তীর ছুঁড়বে সে তীর তো আমার গায়েও লাগতে পারে। সম্ভাবনা আছে, তবে আমার তীরন্দাজদের হাতের নিশানা ভালো, তাদের উপর ভরসা রাখতে পারে। পরের অংশ সংক্ষিপ্ত। উসি বেগ প্রথম তীরের আঘাতেই ধরাশায়ী হলেন। তার দলের লোকদের হতভম্ব ভাব কাটার আগেই বৈরাম খাঁর বাহিনী বের হয়ে এলো। ভারতবর্ষে সেনাপতির মৃত্যু মানেই যুদ্ধ পরাজয়। উসি বেগের লোকজন পালাতে শুরু করেছে। বৈরাম খাঁর জন্য একটি ঘোড়া এবং তরবারি নিয়ে আসা হয়েছে। বৈরাম খাঁ লাফ দিয়ে ঘোড়ায় উঠতেই যুদ্ধ শেষ। হুমায়ুন তার বাহিনী নিয়ে নির্বিঘ্নে সিন্ধু নদ পার হলেন। উসি বেগের সৈন্যদের কাছ থেকে পাওয়া রসদ এবং পানির এখন আর অভাব নেই। হামিদা বানুকে নৌকায় শুইয়ে রাখা হয়েছে।
তিনি একবার বললেন, আমরা কোথায়? হুমায়ুন বললেন, সিন্ধু নদ পার হচ্ছি, পানি খাবো। হুমায়ুন বললেন, যত ইচ্ছা পানি খাও, পানির অভাব নেই। মহাবীর তীরবিদ্ধ হয়নি, সে বৈরাম খাঁর সঙ্গে আলাদা নৌকায় উঠেছে। মহাবীর বৈরাম খাঁর দিকে তাকিয়ে বলল, আমার নাম মহাবীর, কিন্তু আপনি সত্যি মহাবীর এবং অতি বিচক্ষণ। বৈরাম খাঁ হাই তুলতে তুলতে বললেন, মানুষ মারা দেখে মজা পেয়েছেন? মহাবীর বলল, এইসব কি বলেন? আমরা অহিংস জাতি, পিঁপড়া পর্যন্ত মারি না। বৈরাম খাঁ বললেন, আপনি আমাদের সঙ্গে জুটেছেন কি জন্য? কোহিনূর হীরা এক নজর দেখে জীবন সার্থক করার ইচ্ছা। সুযোগ কি পাবো? অবশ্যই পাবেন, তবে আগে কয়েকটা পিঁপড়া মারতে হবে। পারবেন? মহাবীর অনেকক্ষণ চুপ করে থেকে বলল, একটা পিঁপড়া মারতে রাজি আছি, এর বেশি পারবো না। বৈরাম খাঁ বললেন, পিঁপড়া মারতে হবে না, পিঁপড়া মারা ছাড়াই আপনাকে কোহিনূর দেখাবো। তবে কোহিনূর সামান্য পাথর ছাড়া কিছু না, জীবন্ত সঠিক মানুষ হলো আসল কোহিনূর। পেছনের নৌকার দিকে তাকান, রাজ্যহারা সম্রাট হুমায়ুন স্ত্রীর হাত ধরে বসে আছেন, উনি আসল কোহিনূর। দেখেছেন? আপনারা যাচ্ছেন কোথায়? শুধুমাত্র নদী জানে সে কোন দিকে যাচ্ছে, তার যাত্রা সমুদ্রের দিকে। মানুষ নদী না বলে সে কোন দিকে যাচ্ছে তা জানে না। মহাবীর বলল, আপনার সাহস এবং বীরত্ব দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি আপনাকে সাহায্য করতে চাই। আমি অর্থের যোগান দেব, আপনি সৈন্য সংগ্রহ করবেন। সৈন্য হচ্ছে তীর্থের কাজ, ভাত ছিটালে আসে। বৈরাম খাঁ বললেন, অর্থের বিনিময়ে আপনাকে কোহিনূর দিতে হবে? বৈরাম খাঁ বললেন, শুনুন মহাবীর, কোহিনূর বিক্রি হয় না, এটা উপহার হিসাবে পাওয়া যায়, কিংবা তলোয়ারের সাহায্যে কেড়ে নিতে হয়। আর কথা না বলে নদীর শোভা দেখুন।